আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে। গল্পকারে আজকের গল্প আফজাল হোসেনের লেখা গুহা মানবী। আমরা এই গল্পটি নিয়েছি রহস্য পত্রিকা থেকে। আফজাল হোসেন 1980 সনের 4 জুলাই জন্মগ্রহণ করেন। ব্যবস্থাপনায় অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি সম্পন্ন করেন। 2008 সালে মে মাসে রহস্য পত্রিকায় প্রথম লেখালেখিতে আত্মপ্রকাশ ঘটে আফজাল হোসেনের। এরপর থেকে তিনি অনেক গল্প এবং উপন্যাস লিখেছেন। প্রায় 100 গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি নেওয়া হয়েছে রহস্য পত্রিকার একটি সংখ্যা থেকে। আজকের গল্প পাঠে ছিলেন ফারজানা হোসেন মিশু, ফাতেমা জোহরা সূচনা, রহিমা আক্তার বাবলি, আব্দুল মালেক, সবুজ খলিফা এবং শওকত সমুদ্র। গল্পটির সূত্রধর আমি শওকত সমুদ্র। গল্পটির আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন আমি শওকত সমুদ্র। এছাড়াও আমাদের এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারের সার্বিক সহযোগিতায় ছিলেন সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে আপনার লেখা গল্প দিতে চাইলে অথবা আপনার পছন্দের গল্প শুনতে চাইলে আমাদেরকে মেইল করুন extramoja.edit@gmail.com। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে প্রেস করুন। তাহলে চলুন শুনতে থাকি আফজাল হোসেনের লেখা গুহা মানবী। জামাল সাহেব পায়ে হেঁটে অফিস থেকে বাসায় ফিরছেন। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। ইলেকট্রিসিটি নেই, লোডশেডিং চলছে। প্রতিদিনই সন্ধ্যার পর ঘন্টা দুয়েকের জন্য লোডশেডিং শুরু হয়। চারদিক ডুবে আছে কালিগোলা অন্ধকারে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। ছোট্ট মফস্বলের শহর বলে রাস্তার আশেপাশে তেমন একটা দোকানপাটও নেই। এলাকাটা বড্ড নিরিবিলি, গা ছমছম। জামাল সাহেবের হাতে বাজারের ব্যাগ ভর্তি বাজার। আজ মাসের 4 তারিখ। প্রতি মাসের 4-5 তারিখে তাদের অফিসের বেতন হয়। ইন্স্যুরেন্স কোম্পানির ছোট্ট চাকরি তার। এমনিতে সারাটা মাসই তাকে টেনে টুনে চলতে হয়। মাসের এই একটা দিন তিনি ছেলে মেয়েদের নিয়ে একটু ভালো খাওয়ার চেষ্টা করেন। ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন। আজ তিনি বাজার করেছেন পোলাওয়ের চাল, একটা বাচ্চা মুরগি, মুগ ডাল, লাউ, কুঁচো চিংড়ি, ঘি, দই আর আস্ত একটা গরুর মাথা। মাংসের দোকানের কসাই গরুর মাথাটা কেটে কুটে বানিয়ে দিয়েছে। গরুর মাথাটার দাম পড়েছে 500 টাকা। এমনিতে এই সাইজের গরুর মাথা 700-800 টাকার নিচে কেনা যায় না। সন্ধ্যার পর বলেই দরদাম করে অনেক কমে মাত্র 500 টাকায় কেনা গেছে। গরুর আস্ত মাথা কিনলে ভিন্ন ভিন্ন অনেক কিছু পাওয়া যায়। মগজ, হাড় সহ মাথার মাংস, জিভের মাংস, এছাড়া ইচ্ছে করলে মাথার চামড়াটাও অনেকে ঝামেলা করে পশম ছাড়িয়ে খাওয়া যায়। একটা আস্ত গরুর মাথায় যা কিছু পাওয়া যায় সবই অত্যন্ত সুস্বাদু। জামাল সাহেব ভেবে রেখেছেন স্ত্রীকে বলবেন আজ রাতে আলুর কুচি দিয়ে মগজটা ভাজতে, জিভের মাংস ভুনা করতে আর অল্প কিছু হাড়গোড় দিয়ে মুগ ডালের ঘন্ট করতে। বাকিটা কালকের জন্য রেখে দিতে। কাল বাচ্চা মুরগিটার রোস্ট, পোলাও, বাকি মাংসের রেজালা আর লাউ কুচো চিংড়ির ঝোল।
খাবারের আইটেমের কথা ভাবতে ভাবতে জামাল সাহেবের জিভে পানি এসে যাচ্ছে। তিনি ঢোক গিলতে গিলতে অন্ধকারে জোরে জোরে পা চালাচ্ছেন। আর 15-20 গজ সামনে এগোনোর পর অনেক পুরনো একটা কবরস্থানের পাশ কাটিয়ে তাকে যেতে হবে। বিশাল জায়গা নিয়ে কবরস্থানটা। বর্তমানে কবরস্থানটা পরিত্যক্ত। ওই কবরস্থানে এখন আর কোনো লাশ কবর দেয়া হয় না। সবার কাছে ওই কবরস্থান দোষ লাগা কবরস্থান নামে পরিচিত। রাতের বেলা নাকি ওখানে বিভিন্ন ভৌতিক কাণ্ড কারখানা ঘটে। তাই রাত যত বাড়ে ওই কবরস্থানের সামনের রাস্তা ধরে লোকজনের যাতায়াত ততই কমে যায়। এমনকি দিনের বেলায়ও সাধারণত ওই কবরস্থানের ভিতরে কেউ ঢোকে না। পরিত্যক্ত ওই কবরস্থান ঘিরে এই এলাকার লোকেদের মধ্যে নানান রটনা ছড়িয়ে রয়েছে। বহু বছর আগে যখন ওই কবরস্থানে লাশ কবর দেয়া হতো, তখন নাকি প্রায়ই কবর থেকে লাশ চুরি হয়ে যেত। লাশ চুরির চেয়েও আশ্চর্যজনক ব্যাপার ছিল কয়েক মাস পর আবার লাশটাকে ফেরত পাওয়া। লাশের পেটে, বুকে, মাথায়, শরীরের বিভিন্ন স্থানে সেলাইয়ের দাগ দেখা যেত। পোস্টমর্টমের পর লাশে যেমন সেলাই করে দেয়া হয় ঠিক তেমন। তবে ততদিন বাদেও লাশ থাকতো একেবারে অক্ষত, অর্থাৎ সামান্যতম পচন ধরার কোনো চিহ্ন দেখা যেত না। কয়েক মাস আগে লাশ যেমন অবস্থায় কবর দেয়া হয়েছিল ঠিক তেমন। সবাই ধারণা করে কোনো সংঘবদ্ধ চক্র হয়তো লাশ চুরি করে নিয়ে লাশের শরীরের বিভিন্ন অর্গ্যান যেমন ফুসফুস, লিভার, কিডনি, চোখ এসব খুলে রেখে আবার ফেরত দিয়ে যায়। কিন্তু কারা এভাবে লাশ চুরি করে নিয়ে যায় আবার ফেরত দিয়ে যায়, অনেক সন্ধান, অনুসন্ধান, চেষ্টা তদবির চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায় না। অনেকে আবার তখন এসব জিন ভূতের কাণ্ড বলে মনে করতে শুরু করে। তাদের মতে জিন ভূত লাশ চুরি করে নিয়ে শরীরের ভিতরের কলিজা টলিজা খেয়ে ফেরত রেখে যায়। এক সময় চুরি যাওয়া লাশ আর বুক পেট চেরা অবস্থায় ফেরত না এসে অন্যভাবে ফেরত আসতে শুরু করে। তা হলো লাশের শরীরের সমস্ত চামড়া ছাড়ানো অবস্থায়। চামড়ার নিচের শিরা উপশিরাগুলো থাকতো একেবারে অক্ষত, যেন কেউ নিপুণ হাতে চামড়াটা ছাড়িয়েছে চামড়ার নিচের শিরা উপশিরাগুলোকে গুনে দেখার জন্য। কবরস্থান থেকে লাশ চুরির ব্যাপারটা ঘটতেই থাকে। ধীরে ধীরে ওই কবরস্থানে লাশ কবর দেয়া কমে আসে। বলতে গেলে কেউই আর ওই কবরস্থানে কবর দেয় না। শুধুমাত্র গরিব, দুঃখী, অসহায়, রাস্তার ভিখিরি, ভ্রাম্যমান পাগল আর বেওয়ারিশ লাশ মাঝে মাঝে কবর দেয়া হয়। একবার তেমনই এক অল্প বয়সী পাগলি মারা যাবার পর তাকে কবর দেয়া হয়। যথারীতি পাগলিটার লাশও চুরি হয়ে যায়। প্রায় 1 বছর পর আবার ফেরত আসে। তবে এবার ভয়ানক আশ্চর্য একটা ঘটনা ঘটে। পেট, বুক চেরা বা চামড়া ছেলা লাশ নয়, একেবারে জলজ্যান্ত অবস্থায় ফেরত আসে পাগলিটা। তবে তার পেটটা অনেক বড়। দেখে বোঝাই যায় পাগলিটা গর্ভবতী। মৃত মানুষ আবার জীবিত অবস্থায় ফিরে আসার ব্যাপারটা কেউ মেনে নিতে পারে না। সবাই পাগলিটাকে ডাইনি, প্রেতাত্মা এসব ভাবে, মারধর করে লোকালয় থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত পাগলিটা আশ্রয় নেয় ওই কবরস্থানে। বেশ কয়েকদিন গভীর রাতে কবরস্থানের ভিতর থেকে পাগলির করুণ সুরের কান্নার আওয়াজ ভেসে আসে। এরপর পাগলিকে কোথাও দেখা যায় না। সেই থেকে কবরস্থানটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। হত দরিদ্র, অসহায়, বেওয়ারিশ লাশও আর কবর দেয়া হয় না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে থেকে কবরস্থানটি এখন বিশাল এক ঘন জঙ্গলে
পরিণত হয়েছে। জঙ্গল ছাওয়া ওই কবরস্থানের পাশ কাটিয়ে যাওয়ার সময় অনেকে বিভিন্ন অদ্ভুত কাণ্ডের মুখোমুখি হয়। কখনো কখনো রাতের বেলা কবরস্থানের সামনের রাস্তা ধরে যাতায়াত করা যানবাহন কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায়। শত চেষ্টাতেও তখন আর সেই যানগুলোকে সচল করা যায় না। সেই সময় হঠাৎ করেই পুরো এলাকাটা মুহূর্তের মধ্যে ঘন কুয়াশায় ঢেকে যায়। যানবাহনে থাকা লোকেরা চোখের সামনে ধোঁয়ার মতো ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পায় না। কিছু সময় পর কুয়াশা কেটে যায়, যানগুলো আবার সচল হয়ে ওঠে। তখন মাঝে মাঝে কুয়াশা কেটে যাবার পর দেখা যায় যানগুলো থেকে যাত্রীদের কেউ একজন গায়েব হয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর সেই সময় খুঁজে পাওয়া যায় না। 3-4 দিন পর আবার হারিয়ে যাওয়া সেই লোকটাকে ফেরত পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। কবরস্থানের সামনে যে জায়গা থেকে সে গায়েব হয়েছিল ঠিক সেখানে। জ্ঞান ফেরার পর লোকটা কিছুই বলতে পারে না। সে কোথায় গায়েব হয়েছিল, কি হয়েছিল, এই 3-4 দিন কোথায় ছিল সেই সম্পর্কে কিছুই তার মনে পড়ে না। তবে লোকটার শরীরের কোথাও কোথাও অনেক দিনের পুরানো সেলাইয়ের দাগ দেখা যায়, বিশেষ করে পেটে, বুকে, মাথায়। যেন বহু বছর আগে তার বড় ধরনের কোনো অপারেশন হয়েছিল। কেউ কেউ আবার গভীর রাতে জঙ্গল ছাওয়া কবরস্থানের ভিতরে অদ্ভুত ধরনের আলো দেখতে পেয়েছে। কেউ বলেছে উজ্জ্বল নীলাভ আলো, কেউ বলেছে উজ্জ্বল লালাভ আলো, কেউ বলেছে চাঁদের আলোর মতো হালকা রূপালী আলো। এক একজন এক এক রঙের আলোর কথা বলেছে। অনেকে আবার কিছু শুনতে পেয়েছে, কখনো হাসির শব্দ, কখনো কান্নার শব্দ, কখনো অদ্ভুত বিলাপের শব্দ। অনেকে আবার লম্বা হাড় জিরজিরে রোগা শীর্ণ দেহের ভয়ঙ্কর চেহারার এক উলঙ্গ নারীকে দেখতে পেয়েছে, যার গলাটা অস্বাভাবিক রকমের লম্বা, সেই তুলনায় মুখটা ছোট, মাথা ভর্তি উস্কো খুস্কো কোঁকড়ানো চুলের জঙ্গল, চোখ দুটো জ্বলন্ত অঙ্গার, হাত ভর্তি পাখির ঠোঁটের মতো সামান্য বাঁকানো লম্বা লম্বা নখ। চলাফেরা করে 4 পায়ে হামাগুড়ি দিয়ে। আচমকা নাকি সেই নারী মূর্তি কবরস্থানের সামনের রাস্তা ধরে যাওয়া পথচারীদের সামনে মাকড়সার মতো 4 হাত পায়ে ঝাঁপিয়ে পড়ে, পথ আগলে পথচারীদের হাতে থাকা বাজারের সদাই কেড়ে নিয়ে চোখের পলকে হারিয়ে যায়। জামাল সাহেব পরিত্যক্ত কবরস্থানের সামনে পৌঁছে গেছেন। রাস্তার ডান ধারে কবরস্থান, আর বাম পাশে 20-25 গজ দূরে খোলা মাঠের মাঝ দিয়ে চলে গেছে রেল লাইন। এই জায়গাটা পেরোবার সময় প্রতিদিনই তার বুক অজানা এক আতঙ্কে ধুক ধুক করে। সেটাই স্বাভাবিক। এই জায়গাটা সম্পর্কে এত কিছু জানার পর যে কারোই রাতের বেলা এই জায়গা পাড়ি দেবার সময় বুক ধুকপুক করার কথা। চারদিক নিকষ অন্ধকার। জঙ্গল ছাওয়া কবরস্থানের ভিতর থেকে ভেসে আসছে একঘেয়ে ঝিঝি পোকার ডাক। এছাড়া আশেপাশটা একেবারে শুনশান। জামাল সাহেব হাঁটার গতি আরো বাড়িয়ে দিয়েছেন। অন্ধকারে এতক্ষণ ধরে পথ চলতে চলতে তার চোখ সয়ে এসেছে। অস্পষ্টভাবে হলেও অন্ধকারে এখন তিনি অনেকটাই দেখতে পাচ্ছেন। তিনি লক্ষ্য করলেন তার সামনে 10-12 হাত দূরে কি যেন একটা একেবারে মাটির সঙ্গে মিশে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তার বুকের ভিতর ধক করে উঠল। কিছু বুঝে উঠবার আগেই হামাগুড়ি দেয়া আকৃতিটা এক লাফে তার হাত থেকে বাজারের ব্যাগটা ছিনিয়ে নিয়ে চোখের পলকে কবরস্থানের ভিতরের জঙ্গলে হারিয়ে গেল। জোরে জোরে দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে।
জামাল সাহেবের স্ত্রী খাদিজা বেগম অবাক হয়ে ভাবলেন, এত জোরে দরজায় কড়া নাড়ছে কে? যেন দরজা ভেঙে ফেলতে চাইছে। এই সময় তো জামাল সাহেবের ফেরার কথা, তবে কি অন্য কেউ এসেছে? তিনি তো কখনো এভাবে পাগলের মতো দরজার কড়া নাড়েন না। দরজা খুলে জামাল সাহেবকে দেখে খাদিজা বেগমের চোখ বিস্ফোরিত হয়ে গেল। জামাল সাহেবের সমস্ত শরীর ঘামে ভেজা, কুকুরের তাড়া খাওয়া লোকদের মতো হাঁপাচ্ছেন, যেন তার দম নিতে অনেক কষ্ট হচ্ছে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। খাদিজা বেগম জামাল সাহেবের অবস্থা দেখে ভড়কে গিয়ে চিৎকার করে ছেলে মেয়েদের নাম ধরে ডেকে উঠলেন, ওরে হাসান, ওরে মিনা, শিগগিরি এদিকে আয়। কই তোরা? শিগগিরি আয়। তোদের আব্বার যেন কি হয়েছে, বোধহয় কিছু দেখে ভয় পেয়ে এসেছেন। তাড়াতাড়ি আয় তোরা, তাড়াতাড়ি আয়। ছেলেমেয়েরা চলে আসার আগেই খাদিজা বেগম জামাল সাহেবকে শক্ত করে আঁকড়ে ধরে ঘরে ঢুকালেন। জামাল সাহেব হাঁপানি রোগীর মতো হাঁপিয়েই যাচ্ছেন। হাঁপাতে হাঁপাতে ফ্যাঁস ফ্যাঁসে গলায় কোনো ক্রমে বললেন, পানি, পানি। হাত ইশারা করেও বোঝালেন তিনি পানি খেতে চাইছেন। এরই মধ্যে হাসান আর মিনাও চলে এসেছে। হাসান মাস্টার্স কমপ্লিট করেছে, 5 বছর হতে চলল। আর মিনা এবছর এইচএসসি দেবে। খুবই ভালো রেজাল্ট তার। হাসান মাস্টার্স করেছে পদার্থবিজ্ঞানে, তবুও এতদিনে একটা চাকরি জোটাতে পারল না। পারবেই বা কি করে? হাসানের শারীরিক প্রতিবন্ধী। ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে তার ডান পাটা পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। বাঁ পায়ে কিছুটা জোর আছে, প্যাচে ভর দিয়ে হাঁটতে পারে। জামাল সাহেবকে পানি টানি খাইয়ে কিছুটা সুস্থির করা হলো। তিনি স্ত্রী ছেলে মেয়েকে কবরস্থানের সামনে তার সঙ্গে কি ঘটেছে সব বিস্তারিত জানালেন। সব শোনার পর হাসান বলল, আব্বা, আপনি শুধু শুধুই ভয় পেয়েছেন। আপনি কোনো জিনভূতের খপ্পরে পড়েননি। জিনভূত বলে কিছুই নেই। বোধহয় কোনো ক্ষুধার্ত বানর আপনার হাত থেকে বাজার ব্যাগ ছিনিয়ে নিয়েছে। বানররা এমন কাজ মাঝে মাঝেই করে। জামাল সাহেব দুর্বল গলায় প্রতিবাদে জানালেন, না, ওটা বানর হতে পারে না। অত বড় বানর হয় নাকি? কি লম্বা হাত পা, লম্বা গলা। হামাগুড়ি দেওয়া অবস্থায়ও বোঝা গেছে ওটা আকৃতিতে অনেক লম্বা। বানরই। অন্ধকারে দেখেছেন বলে বানরের চেয়ে বড় মনে হয়েছে। খাদিজা বেগম বলে উঠলেন, এই এলাকায় বাসা ভাড়া নিয়ে আসার পর থেকেই তো ওই কবরস্থান ঘিরে অনেকের মুখে অনেক অদ্ভুত ঘটনা শুনছি। সবই তো আর মিথ্যে হতে পারে না। নিশ্চয়ই ওখানে জিনভূত কিছু একটা আছে। আর বানরের কথা যে বলছিস, এই এলাকায় বানর আছে বলে তো কারোর মুখে শুনিনি, বা এখন পর্যন্ত দেখিও নি। হাসান যেন একটু চিন্তায় পড়ল। সত্যি এই এলাকায় কোনো বানর নেই। খানিকক্ষণ ভেবে হাসান বলল, এই এলাকায় বানর নেই সত্যি, কিন্তু এই কবরস্থানের জঙ্গলে তো 2-1টা বানর থাকলেও থাকতে পারে। সেগুলো হয়তো দিনের বেলা জঙ্গলে লুকিয়ে থাকে বলে কারো চোখে পড়েনি। মিনা বলল, ভাইয়া, পথচারীদের হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে এনে আনা হয় বানরের কাজ বলেই ধরে নিলাম, কিন্তু জঙ্গলের মধ্যে বিভিন্ন রঙের আলো দেখতে পাওয়া, যানবাহন অচল হওয়া, হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যাওয়া অথবা যাত্রীদের গায়েব হওয়া, এসবও কি বানরের কাজ? এই সবই গালগপ্প, রটনা। ভাইয়া, যা কিছু রটে কিছু একটা কিন্তু বটে। খাদিজা বেগম বলে উঠলেন, কবরস্থানের ওই জঙ্গলে জিনভূত আছে কি নেই তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আমাদের। তোদের আব্বাকে তো কবে থেকেই বলে আসছি বদলি হয়ে এখান থেকে চলে যাবার জন্য। এই শহরটাই আমার পছন্দ হয়নি। কেমন ফাঁকা ফাঁকা, নির্জন।
হাসান সকালে এবং বিকেলে দুটো টিউশনি করে, খুবই সামান্য কিছু আয় হয়। ঢাকায় থাকতে অনেকগুলো টিউশনি করত, মাস শেষে বেশ ভালো একটা রোজগার হতো। অবশ্য ঢাকায় খরচও ছিল বেশি, সেই তুলনায় এই মফস্বল শহরে খরচ কম। অকেজ পায়ের জন্য চাকরির আশা সে ছেড়েই দিয়েছে। শুধু শুধু বসে থাকার চেয়ে দুই একটা টিউশনি করে তবু যা আয় হয়। এমনিতেই তাদের টানাটানির সংসার। তার বাবার ইন্স্যুরেন্স কোম্পানির ওই ছোট্ট চাকরিটার উপর তারা 4টি মানুষ নির্ভরশীল। সংসারের বড় ছেলে হয়েও সংসারের জন্য তেমন কিছু করতে পারছে না, এই দুঃখে তাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। হাসান বিকালের টিউশনি করে হেঁটে বাড়ি ফিরছে। সন্ধ্যা নামতে এখনো অনেক বাকি। কবরস্থানের সামনে পৌঁছানোর পর হাসানের মনে হলো, এই কবরস্থানকে ঘিরে এত ভীতিকর গল্প, এত আতঙ্ক ছড়িয়ে রয়েছে, একবার ভিতরে ঢুকে দেখলে কেমন হয়? সত্যি কি এখানে রহস্যজনক কিছু রয়েছে, নাকি লাশ চুরি যাওয়ার পুরনো ঘটনা আর বর্তমানের এই জঙ্গল ছাওয়া গা ছমছমে পরিবেশের কারণেই লোকমুখে বিভিন্ন ভীতিকর ঘটনা ছড়িয়ে পড়েছে? হাসান মন ঠিক করে ফেলেছে, সে কবরস্থানের ভিতর ঢুকে অনুসন্ধান চালিয়ে দেখবে আসলে ব্যাপারটা কি। প্যাচে ভর দিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের ভিতরে চলে এসেছে ও। চারদিকটা গাদাগাদি করে বেড়ে ওঠা ঘন গাছগাছালিতে ঢাকা, কেমন অন্ধকারাচ্ছন্ন। এটা যে একসময় কবরস্থান ছিল তা মনেই হচ্ছে না। আশেপাশে কোনো কবরের চিহ্ন মাত্র নেই, যেন একটা পরিত্যক্ত জঙ্গল। হাসান সামনে এগিয়েই যাচ্ছে। জঙ্গলটা বিশাল জায়গা জুড়ে, বাইরে থেকে দেখে বোঝা যায়নি জঙ্গলটা এতটা বিস্তৃত। পুরোটাই কবরস্থান ছিল বলে মনে হচ্ছে না। এত বড় জায়গা নিয়ে কবরস্থান হবার কথা নয়। মনে হয় আগে থেকে এই কবরস্থানের পাশ ঘেঁষে বিশাল জঙ্গল ছিল। বোধহয় পরবর্তীতে সেই জঙ্গল কবরস্থানকেও গ্রাস করে নিয়েছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। হাসান জঙ্গল থেকে বেরিয়ে যাবার কথা ভাবছে। পুরোপুরি অন্ধকার নেমে এলে বাইরে বেরোনোর পথ গুলিয়ে ফেলতে পারে, আরেকদিন হাতে সময় নিয়ে আসবে। হঠাৎ ওর চোখে পড়ল সামনে পড়ে থাকা ছোট্ট একটা পাথরের দিকে। খুবই ছোট্ট একটা পাথর, বড়জোর 100 গ্রাম ওজনের। এরপরও পাথরটা হাসানের পুরো নজর কেড়ে নিয়েছে। পাথরটা লাল রঙের, কিছুটা যেন উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে। হাসান ক্র্যাচে ভর দিয়ে অনেক কষ্টে নুয়ে পাথরটাকে তুলল। হাতের তালুতে মুছে পাথরটায় লেগে থাকা ধুলোবালি পরিষ্কার করল। কি সুন্দর ঝকঝকে লাল রঙের পাথর। ভাবলো পাথরটা নিয়ে যাবে। হতে পারে এটা কোনো দামি পাথর। রাত 3:15। উত্তেজনায় হাসানের চোখে ঘুম আসছে না। সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকে সে লাল পাথরটাকে অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে। সে পদার্থবিজ্ঞানের ছাত্র, তার চোখ ভুল করতে পারে না। এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা চুনি পাথর, আনকাট চুনি পাথর। যখন এই পাথরটাকে কেটে পলিশ করা হবে তখন এর দাম হবে লক্ষ লক্ষ টাকা। এত দামি পাথর ওই জঙ্গলে এলো থেকে? তাহলে কি সত্যি ওই জঙ্গলের ভিতরে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে? ভর দুপুর। হাসান ক্র্যাচে ভর দিয়ে কবরস্থানের জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছে। নীরব নিস্তব্ধ গা ছমছমে পরিবেশ। পুরোটা জঙ্গল গাছের ডালপালায় ছাওয়া বলে রোদের আলো সরাসরি ভিতরে ঢুকছে না। তাই এই ভর দুপুরেও কেমন
অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। জঙ্গলটা এতই বিশাল যে হাসান বেশ কয়েকবার পথ গুলিয়ে একই জায়গায় ঘুরপাক খেয়েছে। এখন সে একটা ভাঙা ইটের টুকরো হাতে নিয়ে গাছের গায়ে চিহ্ন এঁকে এঁকে এগোচ্ছে, যাতে আর পথ ভুল না হয়। হাসান জঙ্গলের ভিতর প্রায় মাইলখানেক পাড়ি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি। সেই একই দৃশ্য, গা ঘেঁষাঘেঁষি করে ডালপালা ছড়ানো চেনা অচেনা বিভিন্ন গাছগাছালি, কোথাও খুব ঘন হয়ে জন্মেছে, কোথাও সামান্য পাতলা হয়ে। আরো খানিকটা চলার পর হাসান জঙ্গলের অদ্ভুত এক জায়গায় পৌঁছল। জায়গাটা অন্য জায়গার মতো নয়, নেই কোনো গাছগাছালি, ঝোপঝাড়, জঙ্গল, এমনকি দুর্বা ঘাস বা আগাছাও নেই। চাতালের মতো খোলা একটা জায়গা। অনেকখানি জায়গা নিয়ে এই খোলা জায়গাটা রয়েছে। ইচ্ছে করলে এই খোলা জায়গায় একটা আন্তর্জাতিক ক্রিকেট মাঠ করা যায়। হাসান সাংঘাতিক অবাক হলো। জঙ্গলের মধ্যে এমন একটা খোলা জায়গা কেন? কি এমন কারণ যে জন্য এখানে কোনো গাছগাছালি জন্মেনি? হাসান এই খোলা জায়গায় এসে অনেকক্ষণ বাদে সরাসরি আকাশ দেখতে পেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সূর্যটা পশ্চিমের আকাশে হেলে পড়েছে। এখনই তার ফিরতি পথ ধরা উচিত, নইলে সন্ধ্যা নামার আগে জঙ্গল থেকে বেরোতে পারবে না। হাসান ফিরতি পথ ধরেছে, তবে সে যে পথে এসেছিল সেই পথে নয়। ইচ্ছে করে সে ফেরার জন্য অন্য একটা পথ বেছে নিয়েছে। আসার সময় তো পথে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি, যদি এই ভিন্ন পথে কিছু চোখে পড়ে সেই আশায়। হাসান অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছে। জঙ্গলের ভিতরে একটা ঢিপি, অনেকখানি জায়গা নিয়ে বেশ বড় সড়ো উঁচু একটা ঢিপি, যেন ছোটখাটো একটা পাহাড়। ঢিপির উপরেও জন্ম নিয়েছে গাছগাছালির আচ্ছাদন। ঢিপির নিচের দিকে বিশাল একটা গর্ত। গর্ত না বলে গুহা বললেও ভুল হবে না, ঠিক যেন পাহাড়ের গুহা। গুহাটা কমপক্ষে ৩-৪ ফুট ব্যাসের। হাসান গুহার মুখের সামনে দাঁড়িয়ে ভিতরে উকিঝুঁকি মারছে, কিছুই দেখতে পাচ্ছে না। ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। তার কেমন ভয় ভয় লাগছে। ভিতরে হিংস্র জন্তু জানোয়ার লুকিয়ে থাকতে পারে, তবে এই এলাকায় বাঘ, চিতাবাঘ বা ওই জাতীয় কিছু আছে বলে কখনো শোনেনি। এরপরও ভিতরে ঢুকতে সাহস হচ্ছে না। কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকুক আর নাই থাকুক, অন্ধকার গুহাটাকেই তো ভয় লাগছে। হাসান গুহার মুখ থেকে সরে আসার জন্য পা বাড়াবে, ঠিক তখন তার চোখে পড়ল গুহার মুখে পড়ে থাকা ছোট্ট একটা পাথরের দিকে। সবুজ রঙের একটা পাথর। ঝুঁকে পাথরটা হাতে তুলে নিল। গতকালের মতো হাতের তালুতে ঘষে পাথরটায় লেগে থাকা ধুলোবালি মুছে নিল। কি সুন্দর ঝকঝকে সবুজ রঙের পাথর! নিশ্চয়ই এটাও কোনো দামি পাথর। সবুজ পাথরটা পকেটে ভরে হাসান ফেরার জন্য দ্রুত পথ চলতে শুরু করলো। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সন্ধ্যা ঘনিয়ে আসছে। হাসান রাত জেগে সবুজ পাথরটাকে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে ওটা একটা আনকাট পান্না। গতকাল পাওয়া ওই চুনি পাথরটার মতো এই পাথরটাও অনেক অনেক মূল্যবান। জঙ্গলের ভিতর এমন মূল্যবান পাথর এলো থেকে? এর পিছনে কি রহস্য? এমন কি হতে পারে সমস্ত রহস্য ওই গুহাটার মধ্যেই লুকিয়ে রয়েছে? হতেও পারে। হাসান সারা রাত ভেবে সিদ্ধান্ত নিয়েছে
সে আবার ওই গুহার মধ্যে ঢুকে দেখবে কি রয়েছে ওই গুহায়। ভর দুপুর। হাসান আজ আবার জঙ্গলে ঢুকেছে। সোজা ঢিপির কাছে চলে এসেছে। সঙ্গে করে নিয়ে এসেছে টর্চ, মোমবাতি আর দেশলাই। টর্চ জেলে ঢিপির গুহার মধ্যে ঢুকে পড়েছে সে। কেমন গুমোট একটা ভাবসা গন্ধ ভিতরে। গুহাটা সুরঙ্গের মতো 10-12 হাত সোজা গিয়ে ডান দিকে বাঁক নিয়েছে। হাসান ক্র্যাচে ভর দিয়ে ঠক ঠক শব্দ তুলে এগিয়ে যাচ্ছে। ডান দিকের বাঁক ঘুরতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। ঠিক যেন বর্গাকার একটা কামরায় এসে পড়েছে। কামরার মেঝে ভর্তি খড়কুটোর স্তূপ। কামরার চারধারের দেয়ালে এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রঙের ছোট ছোট পাথর। লাল, নীল, সবুজ, গোলাপি, বেগুনি, সাদা স্বচ্ছ কাচের মতো পীতবর্ণ, বিড়ালের চোখের মতো জলজলে বিভিন্ন ধরনের পাথর। বিস্ময়ে বিমূঢ় হাসান টর্চের আলোয় ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কামরাটা দেখছে। হঠাৎ কামরার সিলিংয়ে মাকড়সার মতো 4 হাত পায়ে খেটে থাকা বানর সদৃশ একটা প্রাণীকে দেখতে পেয়ে তার বুকটা ধক করে উঠল। জন্তুটা সিলিংয়ে সেটে থাকা অবস্থায় ঘাড় ঘুরিয়ে ক্রুদ্ধ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। জন্তু বলা বোধহয় ঠিক হচ্ছে না। ভালোভাবে লক্ষ্য করে ওটাকে মানুষ বলেই মনে হচ্ছে। একটা মেয়ে মানুষ। লম্বা লিকলিকে রোগা হাত পা, মাথা ভর্তি জঙ্গলের চুল, পরনে পোশাক নেই, গায়ের রং মেটে। বোধহয় ওটা সত্যিকারের গায়ের রং নয়। হয়তো অনেক দিন ধরে গায়ে ধুলো ময়লার আস্তরণ পড়ে অমন মেটে রং ধারণ করেছে। জঙ্গলি চেহারার মেয়েটা সিলিং থেকে লাফিয়ে সোজা হাসানের সামনে পড়ল। পশুর মতো 4 হাত পায়ে থাবা গেড়ে বসে দাঁত খিচিয়ে হিংস্র গর্জন করতে শুরু করল। হাসান ঘটনার আকস্মিকতায় এতটাই হতবিহ্বল হয়ে গেছে যে দেখা ছাড়া কিছুই তার মাথায় আসছে না। মেয়েটা হিংস্র ডাক ছেড়েই যাচ্ছে আর এমন ভঙ্গি করছে যেন এখনই লাফিয়ে এসে হাসানের গায়ে পড়ে চেপে ধরবে। হাসান আতঙ্কে বুঝে আসা গলায় কোনো ক্রমে বীর বীর করে বলল, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি এমনিতে একজন পঙ্গু মানুষ, কারো ক্ষতি করার ক্ষমতা আমার নেই। মেয়েটা গর্জন থামিয়ে যেন কান খাড়া করে হাসানের কথা শুনছে। হাসান কিছুটা সাহস ফিরে পেয়ে আবার বলল, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে ভয় পাবার কিচ্ছু নেই। মেয়েটা কোনো জবাব না দিয়ে অপলকে হাসানের চোখের দিকে তাকিয়ে রয়েছে। বোধহয় হাসানকে বুঝতে চেষ্টা করছে। হাসান মেয়েটার চোখে চোখ রেখে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। সে চোখ সরিয়ে নিতে পারছে না, যেন সে সম্মোহিত হয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে হাসান খেয়াল করল তার মাথার মধ্যে ভোঁতা এক ধরনের যন্ত্রণা হচ্ছে। সেই সঙ্গে তার মাথার মধ্যে কেউ যেন কথা বলছে। কে তুমি? এই জঙ্গলে কি চাও? হাসানের মনে হলো সামনে থাকা মেয়েটাই যেন কথা বলছে, অথচ মেয়েটার মুখ নড়ছে না। হাসান আবার মাথার মধ্যে শুনতে পেল, কে তুমি? এই জঙ্গলে কি চাও? সে ভীত এবং বিচলিত গলায় বলে উঠল, কিচ্ছু চাই না। তোমার ঠোঁট নড়ছে না, অথচ স্পষ্ট তোমার কথা শুনতে পাচ্ছি। এটা কি হচ্ছে? কি তুমি কি মানুষ না অন্য কিছু? হাসান আগের মতো
আবার মাথার মধ্যে শুনতে পেল, জানি না আমি কে। জন্মের পর থেকেই আমি জঙ্গলে থাকি। এই জঙ্গলের বাইরে আমার কোনো জ্ঞান নেই। জঙ্গলকে ছাড়া পৃথিবীর অন্য কোথাও কোনো কিছুই আমার পরিচিত নয়। আমি তোমার মতো মুখে শব্দ উচ্চারণ করে ভাব আদান প্রদান করতেও জানি না। সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতেও জানি না। যেহেতু আমি কিছুই জানি না, তাই এই মুহূর্তে আমি আমার মস্তিষ্কের সঙ্গে তোমার মস্তিষ্কের সংযোগ স্থাপন করে তোমার সাথে যোগাযোগ করছি। তোমার মস্তিষ্কের নিউরনে নিউরনে জমে থাকা শিক্ষা, জ্ঞান, স্মৃতি, তথ্য, ভাষা এসব ব্যবহার করেই তোমার সঙ্গে ভাব আদান প্রদান করছি। এই জন্যে ভাব আদান প্রদান করতে তোমার মতো আমার ঠোঁট নড়ছে না। বিস্ময়ে হাসানের মুখ হা হয়ে গেল। দুটি মস্তিষ্কের এভাবে ভাব আদান প্রদানকে টেলিপ্যাথি বলে। মেয়েটা সেই টেলিপ্যাথি ব্যবহার করে তার সঙ্গে কথা বলছে। শুধু কথাই বলছে না, সেই সঙ্গে তার মস্তিষ্কের জ্ঞান ভাণ্ডারও ব্যবহার করছে। তা না পারলে জঙ্গলি, অসভ্য, ভাষা জ্ঞানহীন, বন্য এই মেয়ে কোনোভাবেই হাসানকে তার মনের ভাব বোঝাতে পারত না। কে এই মেয়েটা? কোত্থেকে এই জঙ্গলে এলো? হাসান মাথার মধ্যে শুনতে পেল, তুমি আবারও ভাবছো কে আমি, কোত্থেকে এসেছি? আমি তো আগেই বলেছি আমি জানি না আমি কে। জন্মের পর থেকেই একা একা আমি এই জঙ্গলেই থাকি। শুধু জানি কিভাবে জঙ্গলে টিকে থাকতে হয়। এতদিনে তুমি জঙ্গল ছেড়ে সভ্য মানুষের কাছে চলে যাওনি কেন? আমার ধারণা সভ্য মানুষরা আমাকে মেনে নেবে না। তারা আমাকে সামনে পেলে মেরে ফেলবে। এই জঙ্গলেই আমার নিরাপদ আশ্রয়। হাসান ভাবল, মেয়েটা ভুল বলছে না। ওর যেরকম জঙ্গলি ভয়ঙ্কর চেহারা, তাতে সভ্য মানুষেরা তাকে অন্য কিছু ভেবে ভয় পেয়ে মেরেও ফেলতে পারে। হাসান বলল, আচ্ছা, তোমার এই গুহার মধ্যে এত রং বেরঙের পাথর এলো কোথা থেকে? জঙ্গলের বাইরে মাঠের মাঝ দিয়ে যাওয়া রেল লাইন থেকে এই পাথরগুলো আমি কুড়িয়ে এনেছি। কি বলছো? এগুলো রেল লাইনের পাথর হয় কিভাবে? রেল লাইনে থাকে তো সাধারণ পাথর, এগুলো তো সব দামি পাথর। এগুলোকে বলা হয় রত্ন পাথর। তোমার এই গুহায় যতগুলো রত্ন পাথর আছে এর মূল্য কোটি কোটি টাকা। এই পাথরগুলো রেল লাইনের সাধারণ পাথরই। আমি এই পাথরগুলোকে কুড়িয়ে আনি আলো জ্বালবার জন্যে। ছোট সাইজের যে কোনো পাথরই আমি কিছুক্ষণ হাতের মুঠোয় ধরে রাখলে পাথরটায় আলো জ্বলে ওঠে।
কোনো পাথরে লাল রঙের আলো জ্বলে, কোনোটায় নীল রঙের, কোনোটায় সবুজ রঙের। আলো নিভে যাবার পর দেখা যায় যে পাথরে যে রঙের আলো জ্বলেছিল সেই পাথরটা সে রঙের হয়ে গেছে। মেয়েটার কথা শুনে বিস্ময়ে হাসানের চোখে পলক পড়ছে না। কি বলছে মেয়েটা? মেয়েটা নিজের অজান্তেই শুধুমাত্র হাতের ছোঁয়ায় একটা সাধারণ পাথরকে রত্ন পাথরে পরিবর্তন করে ফেলে। এ যেন আধুনিক বিজ্ঞানকে ভেলকি দেখানো। হাসান বসে যাওয়া গলায় বলে, এখন বুঝতে পারছি তোমার পাথর থেকে বের হওয়া লাল, নীল, সবুজ রঙের আলো দেখে লোকের ভৌতিক আলো মনে করে। আচ্ছা, পথচারীদের হাত থেকে বাজারের ব্যাগ কি তুমিই ছিনিয়ে নাও? হ্যাঁ, আমি ছিনিয়ে নিই। সাধারণত আমি এই কাজটা করি না। এই জঙ্গলের ভিতর থেকেই আমি আমার খাবার সংগ্রহ করি। জঙ্গলের ফল, মূল, পোকা, ব্যাং, কেঁচো, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, পাখি, বিভিন্ন ছোট ছোট জন্তু, এসব দিয়েই আমি আমার খিদে মেটাই। যখন অনেক দিন ধরে কিছুই জোগাড় করতে পারি না, তখন খিদের জ্বালা সইতে না পেরে নিরুপায় হয়ে পথচারীদের বাজারের ব্যাগ ছিনিয়ে নিই। ভৌতিক আলো দেখতে পাওয়া, বাজারের ব্যাগ ছিনিয়ে নেওয়া, এছাড়াও আরও একটা অদ্ভুত কাণ্ড ঘটে এই জঙ্গল ঘিরে। তা হলো মাঝে মাঝে ঘন কুয়াশায় আকাশ ঢেকে যাওয়া, যানবাহন থেকে যাত্রীদের গায়েব হয়ে যাওয়া। এই সম্পর্কে তুমি কি কিছু জানো? না, এই সম্পর্কে আমি বেশি কিছু জানি না। শুধু এটুকুই জানি, মাঝে মাঝে আকাশ থেকে কারা যেন আসে, তখন কুয়াশার মতো সৃষ্টি হয়। তারা এসেছে টের পেলেই আমি গুহার মধ্যে লুকিয়ে পড়ি। আকাশ থেকে কারা যেন আসে। এই কথাটা শুনে হাসান বেশ চিন্তায় পড়ে গেল। আকাশ থেকে কারা আসবে? মেয়েটা কি সত্যি কথা বলছে? হাসান মাথার মধ্যে শুনতে পেল, আমি সত্যি কথাই বলছি, মিথ্যা বলতে আমি জানি না। হাসান সাংঘাতিক বিরক্ত হলো। কি এক অদ্ভুত মেয়ে, তার চিন্তা ভাবনা সব ধরে ফেলছে। হাসান গভীর দৃষ্টিতে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত নজর বোলাতে শুরু করলো। মেয়েটার অনুন্নত উন্মুক্ত বুক জোড়ার দিকে নজর পড়তেই সে থমকে গেল। তার মনের ভিতর কামনার ঢেউ ছলাৎ করে উঠল। তার বয়স 28 বছরের কোনো যুবকের সামনে উন্মুক্ত শরীরে কোনো তরুণী বসে থাকলে এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। মেয়েটা যেন হাসানের অনুভূতি বুঝতে পেরে লজ্জা পেল। সঙ্গে সঙ্গে সে দুহাতে বুক জোড়া ঢেকে ফেলল। হাসান অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সন্ধ্যা হয়ে আসছে, আজ আমি আসি, কাল আবার আসবো। কাল তোমার জন্য খাবার আর পোশাক নিয়ে আসবো। পরদিন হাসান মেয়েটার জন্য বিভিন্ন ধরনের ফল, শুকনো খাবার,
খাওয়ার পানি আর পোশাক নিয়ে আসে। মেয়েটাকে শিখিয়ে দেয় কিভাবে পোশাক পরতে হয়। পোশাক পরার আগে মেয়েটাকে গোসল করে নিতে বলে। গোসলের জন্য একটা সাবানও নিয়ে আসে। মেয়েটার গুহা থেকে কিছুটা দূরেই ডোবার মতো ছোট্ট একটা পুকুর আছে। সেই পুকুর থেকে মেয়েটা গোসল সেরে পোশাক পরে আসে। হাসান মেয়েটার পোশাক বলতে যা আনে তা হলো চুরি করে আনা তার বোনের এক সেট পুরনো লাল রঙের সালোয়ার কামিজ। গোসলের পর লাল রঙের সালোয়ার কামিজে মেয়েটাকে যেন চেনাই যাচ্ছে না। তার জঙ্গলি চেহারা পুরোপুরি উধাও হয়ে যায়। স্ফটিকের মতো ফর্সা গায়ের রং ফুটে ওঠে। হাসান একেবারে মুগ্ধ হয়ে যায়। তবে মেয়েটা আগের মতো হামা দিয়ে চলাফেরা করায় কিছুটা যেন বুনো ছাপ থেকেই যায়। হাসান মনে মনে সিদ্ধান্ত নেয় এই মেয়েটাকে সে পুরোপুরি সভ্য করে তুলবে। মেয়েটাকে দুপায়ে দাঁড়িয়ে হাঁটা শেখাবে, মুখে কথা বলা শেখাবে, আদব কায়দা শেখাবে, ভদ্রতা, সামাজিকতা, সভ্য মানুষের সবকিছুই শেখাবে। মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী। মনে হয় না এসব শেখাতে খুব একটা বেগ পেতে হবে। প্রায় 3 মাস কেটে গেছে। হাসান রোজ গোপনে গুহা মানবের কাছে আসে। গুহা মানবের সম্পর্কে এখন পর্যন্ত কাউকে সে বলেনি। এতদিনে গুহা মানবীকে সে প্রায় পুরোপুরি সভ্য করে তুলেছে। কথা বলা শিখিয়েছে, হাঁটা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, রান্না করা শিখিয়েছে, সাজতে শিখিয়েছে। গুহা মানবীর রোগা পাতলা শরীরও পুরোপুরি সেরে উঠেছে। তার মধ্যে এখন আর জঙ্গলি চেহারার চিহ্ন মাত্র নেই। সে এখন স্বাস্থ্যবতী, লাবণ্যময়ী, অপরূপা এক তরুণী। গুহা মানবীও হাসানের পঙ্গুত্ব দূর করে দিয়েছে। অনেক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে গুহা মানবীর পা ভেঙে গিয়েছিল। তখন গুহা মানবী ব্যথায় যন্ত্রণায় নিজেই নিজের পায়ে হাত বোলাতে থাকে। কয়েকদিন হাত বোলানোর পর তার ভাঙা পা নিজ থেকেই ঠিক হয়ে গিয়েছিল। সেই কথা মনে করে সে হাসানের অকেজো পায়েও রোজ রোজ হাত বুলিয়ে দিতে শুরু করে। গুহা মানবীর হাত বুলিয়ে দেওয়ায় দেখা যায় সত্যি হাসানের পায়ের শুকিয়ে যাওয়া পেশিগুলো আবার ধীরে ধীরে কর্মক্ষম হয়ে উঠেছে। হাসানের পা এখন পুরোপুরি সেরে গেছে। তারপরও হাসান এখনো ক্র্যাচে ভর দিয়ে হাঁটে, যেন এখানকার লোকেরা কেউ বুঝতে না পারে তার পা ঠিক হয়ে গেছে। এটা জানলে সবার মনে নানান প্রশ্নের জন্ম নেবে। কি দরকার এখানকার লোকদের নানান প্রশ্নের আর কৌতূহলের মুখোমুখি হওয়ার? এমনিতেই তারা আর বেশি দিন এই শহরে নেই। তার বাবার বদলির অর্ডার হয়ে গেছে। কয়েকদিন বাদেই তারা এই শহর ছেড়ে চলে যাবে। সে ভেবে রেখেছে তার বাবা, মা, বোনকে গুহা মানবীর কথা জানিয়ে মেয়েটিকেও তাদের সঙ্গে নিয়ে যাবে। হাসানের বাবা মা বোন প্রথমে গুহা মানবের কথা বিশ্বাস করতে চাননি। যখন হাসান তার সেরে যাওয়া পা বের করে দেখালো, তখন সবাই সাংঘাতিক অবাক হলো এবং হাসানের কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে গভীর রাতের ট্রেন ধরে তারা এই শহর ছেড়ে চলে যাবে। তখন জঙ্গল থেকে গুহা মানবীকেও বের করে সঙ্গে নিয়ে যাবে। গভীর রাত। হাসানরা সপরিবারে এই শহর ছেড়ে চলে যাবার জন্য রওনা দিয়েছে। হাসান তার বাবা মা বোনকে জঙ্গলের বাইরে দাঁড় করিয়ে রেখে জঙ্গলের ভিতরে ঢুকেছে গুহা মানবীকে সাথে নিয়ে আসার জন্য। হাসান গুহা মানবীর গুহায় ঢুকে দেখে সে নেই। তার বুকটা ছ্যাক করে ওঠে। কোথায় গেল গুহা মানবী? তাকে তো আগেই বলা ছিল আজ রাতে তাকে তারা সঙ্গে নিয়ে যাবে। গুহা মানবীকে খুঁজতে হাসান গুহা থেকে বেরিয়ে এলো। জঙ্গলের মধ্যে কিছুটা দূরে আলো দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল। আলোর উৎসের কাছাকাছি পৌঁছে হাসান ভীষণ চমকে গেল। আলোটা আসছে জঙ্গলের ভিতরের চাতালের মতো খোলা জায়গাটা থেকে।
সেখানে মাটি থেকে 10-12 হাত উপরে চাকতির মতো বিশাল একটা উড়োযান ভেসে রয়েছে। সেই উড়োযানটা থেকেই আলো ছড়াচ্ছে। ভেসে থাকা উড়োযানটার ঠিক মাঝ বরাবর কিছুটা লিফটের দরজার মতো দেখতে গোল একটা অংশ খোলা অবস্থায়। সেই খোলা অংশটা থেকে স্টিলের একটা সিঁড়ি নিচে মাটি পর্যন্ত এসে পৌঁছেছে। সিঁড়িটা বেয়ে মানুষের মতোই দেখতে অদ্ভুত চেহারার কিছু লোক 4 হাত পায়ে ব্যস্ত ভঙ্গিতে ওঠানামা করছে। বিস্ময়ে বিমূঢ় হাসান তাদের মধ্যে গুহা মানবীকেও দেখতে পেল। অদ্ভুত চেহারার লোকেরা গুহা মানবীকে চারদিক দিয়ে ঘিরে ধরে উড়োযানের সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছে। গুহা মানবীর মুখটা অসম্ভব ভারাক্রান্ত। দেখেই বোঝা যাচ্ছে সে নিতান্ত অনিচ্ছায় তাদের সঙ্গে যাচ্ছে। হাসান পাগলের মতো দৌড়ে গিয়ে তাদের পথ আগলে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় চিৎকার করে বলতে লাগলো, ওকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কারা? আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের তো মানুষ বলে মনে হচ্ছে না। অদ্ভুত চেহারার লোকেরা হাসানকে দেখে থমকে দাঁড়িয়ে সবাই এক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে রইল। হাসান অনুভব করল তার মাথার মধ্যে ভোঁতা এক ধরনের যন্ত্রণা হচ্ছে। সেই সঙ্গে কতগুলো সম্মিলিত কণ্ঠ মাথার মধ্যে কথা বলছে। আমরা এসেছি পৃথিবী থেকে অনেক দূরের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ইএন গ্রহ থেকে। আমরা এই মেয়েটাকে ইএন গ্রহে নিয়ে যেতে এসেছি। কেন কেন আপনারা ওকে নিয়ে যাবেন? এই পৃথিবীর একজন মানবীকে জোর করে আপনাদের গ্রহে নিয়ে যাবেন কোন অধিকারে? তুমি যাকে মানবী ভাবছো সে আসলে মানবী নয়। অবশ্য সে আমাদের মতো ইএনও নয়। সে মানুষ এবং ইএনের সংকর। মানুষের চেহারার সাথে আমাদের ইএনদের অনেকটাই মিল রয়েছে, কিন্তু 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 অন্য কোনো দিক থেকেই মানুষের সঙ্গে আমাদের মিল নেই। মানুষ খুবই দুর্বল, আমরা অনেক সবল। মানুষের চেয়ে আমাদের বুদ্ধিও অনেক অনেক দূর বেশি। আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিও অনেক উন্নত। মানুষ তুচ্ছ সব কারণে খুব অল্প বয়সে মারা যায়। আমরা কমপক্ষে 400-500 বছর বেঁচে থাকি। আমাদের মতো একই চেহারা হওয়া সত্ত্বেও মানুষেরা কেন আমাদের চেয়ে এত পিছিয়ে, এই নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে উঠি আমরা। গবেষণার জন্য পৃথিবী থেকে আমরা মানুষের লাশ চুরি করা শুরু করি। গবেষণায় দেখি ডিএনএ সামান্য একটু রদ বদল হলেই মানুষেরা আমাদের মতো বুদ্ধিমান, বলবান এবং দীর্ঘজীবী হয়ে উঠবে। এই অবস্থায় রাস্তার একটা পাগলির লাশ চুরি করে নিয়ে দেখতে পাই। পাগলিটা তখনো মারা যায়নি, কোমায় রয়েছে। আমরা পাগলিটাকে সুস্থ করে তুলি। পাগলির জরায়ুর ডিম্বাণুতে আমাদের শুক্রাণু স্থাপন করি। গবেষণা সফল হয়। পাগলি গর্ভ ধারণ করে। পাগলিকে ফেরত দিয়ে যায়। ধারণা করি পাগলির গর্ভের ওই সন্তানের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়বে উন্নত ডিএনএর মানব সম্প্রদায়। কিন্তু পাগলিকে পৃথিবীর মানুষেরা ঠাঁই দেয় না। মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসায় ডাইনি প্রেতাত্মা ভেবে সবাই মিলে তাকে তাড়িয়ে দেয়। পাগলি আশ্রয় নেয় কবরস্থানের এই জঙ্গলে। এখানেই সে উন্নত ডিএনএ এক শিশুকে জন্ম দিয়ে মারা যায়। শিশুটা একা একাই বড় হয়ে ওঠে। সাধারণ মানব শিশু খুবই অসহায় থাকে, অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারে না। কিন্তু এই শঙ্কর শিশুটি ততটা অসহায় ছিল না।
জন্মের পর থেকে সে নিজের খাবার জোটানো, নিজের বেঁচে থাকার প্রয়োজন নিজেই মেটাতে পারে। সেই শঙ্কর শিশুটি হচ্ছে গুহা মানবী। পৃথিবীতে উন্নত ডিএনএ মানব সম্প্রদায় ছড়িয়ে দেওয়ার জন্য শঙ্কর শিশুটিকে জন্ম দিয়েছিলেন। সেই শিশুটি প্রাপ্তবয়স্ক হয়ে উন্নত ডিএনএ মানব জন্ম দেওয়ার পর্যায়ে আসার পর কেন তাকে নিয়ে যাচ্ছেন? ভেবে দেখলাম পৃথিবীতে উন্নত ডিএনএর মানব সম্প্রদায় সৃষ্টি হওয়াটা ঠিক হবে না। তাতে পৃথিবীর এতদিনের সব নিয়ম কানুন বদলে যাবে, নিয়ম কানুন বদলে যাবে। পৃথিবীতে আরো হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলা বাড়বে বাড়বে বাড়বে। কারণ উন্নত ডিএনএর মানব সম্প্রদায়ের শক্তি, ক্ষমতা, জ্ঞান সবই বাড়বে, অথচ তাদের মধ্যে বর্তমান মানুষের আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, লোভ, হিংসা, দিমাগ, অহংকার এ সবই থেকে যাবে। যেমন এই গুহা মানবীর মধ্যেও তা রয়েছে। তুমি হয়তো এখনো বুঝতে পারোনি, উন্নত ডিএনএর এই গুহা মানবী একদিনে তোমার প্রেমে পড়ে গেছে। সে এখন তোমাকে পাগলের মতো ভালোবাসে। গুহা মানবী হাসানকে ভালোবাসে? এই কথাটা শুনে হাসানের চোখ দুটো ভিজে উঠল। পঙ্গুত্বের কারণে সে তার 28 বছরের জীবনে এর আগে আর কোনো তরুণীর মন জয় করতে পারেনি। গুহা মানবী তার জীবনের প্রথম তরুণী, যে তাকে ভালোবেসেছে। আজ তাকেও সে হারাতে যাচ্ছে। হাসান ধরা গলায় বলে উঠল, আমি আমি গুহা মানবকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। তাকে ছাড়া আমি আর নিজেকে ভাবতেও পারি না। প্লিজ আপনারা তাকে নিয়ে যাবেন না, প্লিজ। আমার আমার প্রেয়সীকে আমার কাছে থাকতে দিন। ভালোবাসা একটি মিথ্যে মোহ ছাড়া কিছুই নয়। মানবদের মতো আমাদের মধ্যে আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, লোভ, হিংসা এসব কিছুই নেই। তাই আমরা মানবদের চেয়ে অনেক উন্নত প্রজাতি। আমরা গুহা মানবীকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য নিয়ে যাচ্ছি। আমাদের বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সবই মানুষের চেয়ে উন্নত, কিন্তু এখনো আমরা মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে হাঁটতে শিখিনি, আর মুখে শব্দ উচ্চারণ করে ভাব আদান প্রদান করতে শিখিনি। তাই এই গুহা মানবের কাছ থেকে আমরা 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 রপ্ত করতে চাই। হাসান হাত জোড় করে মিনতি করল, দয়া করে আপনি আমার প্রেয়সীকে না নিয়ে পৃথিবীর অন্য কাউকে নিয়ে যান। আমার প্রেয়সীকে নেবেন না। সেটা সম্ভব নয়। আমাদের গ্রহের বায়ুমণ্ডলে সাধারণ কোনো মানুষ টিকবে না। যেহেতু গুহা মানবীর মধ্যে আমাদের ইয়েনদের ডিএনএও রয়েছে, তাই তার জন্য কোনো সমস্যা হবে না। আমরা অনেক সময় জীবিত মানুষও নিয়েছিলাম পরীক্ষা নিরীক্ষার জন্য। তাদেরকে পৃথিবীর আবহাওয়ার মতো বদ্ধ গবেষণাগারের বাইরে বের করা যায়নি। অবশ্য পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের আবার ফিরিয়ে দিয়ে গেছি পৃথিবীতে। যানবাহন থেকে মাঝে মাঝে লোকজন উধাও হওয়ার এটাই কারণ। হাসান বুঝতে পারল কোনোভাবেই ইয়েনরা গুহা মানবীকে রেখে যাবে না, তারা তাকে সঙ্গে নিয়েই যাবে। হাসান চোখের পানি মুছতে মুছতে গুহা মানবীর কাছে এগিয়ে গেল। গুহা মানবীর চোখ বেয়েও অজর ধারায় লোনা জল ঝরছে। হাসান হাত বাড়িয়ে আলতো করে গুহা মানবীর চোখ মুছে দিতে চাইল। অমনি গুহা মানবী হাউ মাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল,
তুমি কেন কেন আমাকে হাঁটা শেখালে, কথা বলা শেখালে? আর সে কারণে আমাকে ওরা নিয়ে যাচ্ছে। মানবীকে জড়িয়ে ধরে হাসানও কেঁদে ফেলল। দুজন দুজনকে ধরে বেশ কিছুক্ষণ কাঁদার পর গুহামানবী বুঝে আসা গলায় বলল, আমার গুহার মধ্যে নানান রকম যে পাথরগুলো রয়েছে, তুমি তুমি বলেছ সেগুলো অনেক দাম। তুমি তুমি সেগুলো তোমার সঙ্গে নিয়ে যেও। সেগুলো আমার তরফ থেকে তোমার জন্য উপহার। ওগুলো বিক্রি করে তোমাদের সংসারের সব অভাব অনটন দূর করবে। হ্যাঁ, আমি সে পাথরগুলো নিয়ে যাব, তবে তা বিক্রি করার জন্য নয়, ওগুলো তোমার স্মৃতি হিসেবে সারাটা জীবন রেখে দেব। ইয়েনরা গুহামানবীকে নিয়ে সিঁড়ি বেয়ে উড়োজানে উঠে গেল। সিঁড়িটা ধীরে ধীরে উড়োজানের ভিতরে ঢুকে গেল। লিফটের দরজার মতো দেখতে দরজাটা বন্ধ হয়ে গেল। পরক্ষণেই চাকতির মতো দেখতে উড়োজানটা দ্রুত গতিতে আকাশের দিকে উঠতে শুরু করলো। উপরে উঠতে উঠতে উড়োজানটা একসময় তারার মতো বিন্দুতে পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। হাসান হাঁটু গেড়ে বসে পড়ে সমস্ত জঙ্গল কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। এতক্ষণ আপনারা শুনছিলেন আফজাল হোসেনের লেখা গুহা মানবী। গল্পটির সূত্রধর ছিলাম আমি শওকত সমুদ্র। গল্প পাঠে আজকে আমাদের সাথে ছিলেন ফারজানা হোসেন মিশু, ফাতেমা জোহরা সূচনা, রহিমা আক্তার বাবলি, আব্দুল মালেক, সবুজ খলিফা এবং শওকত সমুদ্র। গল্পটির আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারের সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। আপনারা যদি আপনাদের নিজেদের গল্প আমাদের কাছে পাঠাতে চান অথবা আমাদের কাছে কোনো গল্প শুনতে চান, তাহলে আমাদেরকে মেইল করুন extramojastudio.edit@gmail.com। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পকারের সাথেই থাকুন। ধন্যবাদ।